শুভেন্দু অধিকারী যদি নাছোড় লড়াই দেন তাহলে বারবার মুখ থুবড়ে পড়তে হয়, এটা অতীতে গোটা বাংলা দেখেছে। আজকেও তার অন্যথা হলো না। এবং শুভেন্দু অধিকারীর এই নাছোড় লড়াইয়ের সামনে সমস্ত কিছু ধাপ্পাবাজি, সমস্ত কিছু ছল চাতুরি সবকিছু ধরা পড়ে গেল। এবং কঠিন কঠিন একটা সিদ্ধান্তের কথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। শুধুমাত্র মহামান্য কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারীর এই মামলায় নয়, আজকে একটা দুটো নয়, তিনটে মামলায় কিন্তু কার্যত নাভিশ্বাস তুলে ছেড়ে দিল নবান্ন প্রশাসনের। ফলে আজকের দিনটা যে মমতা সরকারের জন্য মোটেই শুভ নয়, সেটা কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া যেতেই পারে। কেননা সকালেই আপনাদের জানিয়েছি, সুপ্রিম কোর্টের ডিএ মামলা, সেখানে শুনানি হয়নি বটে, বাট যেটুকুনি শুনানি হয়েছে সেখানে যে ইঙ্গিত, যে মনোভাব সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা দেখিয়েছেন, সেখানে কপালে শনি নাচছে, এটা বোঝাই যাচ্ছে। আর আজকে কলকাতা হাইকোর্টে কিন্তু একের পর এক ঘটনাবহুল ঘটনা ঘটে গেল। কি কি ঘটলো? প্রথমেই শেখ শাহজাহানের বড় বিপদ, সিবিআই তদন্তের চ্যালেঞ্জে হস্তক্ষেপই করলো না কলকাতা হাইকোর্ট। আপনারা জানেন যে এই শেখ শাহজাহান, যাকে জামাই আদর করে কোথাও একটা লুকিয়ে রাখা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে ধরা পড়তে হয় সন্দেশখালী কাণ্ডের নায়ক, খলনায়ক, যা খুশি বলতে পারেন। কিন্তু এই শেখ শাহজাহানের আরো একটা মারাত্মক অভিযোগ তার বিরুদ্ধে ছিল। সেটা হচ্ছে বিজেপি করার অপরাধে কর্মীদের কেটে কুপিয়ে ভেরির জলে ভাসিয়ে দিয়েছিল এই শেখ শাহজাহান, এরকম মারাত্মক অভিযোগ উঠেছিল। এবং সেই নিয়ে যখন প্রাথমিকভাবে মামলা হয়, সেই মামলাটা কিন্তু সিআইডির হাতে তদন্তভার যায়। সিআইডি তদন্ত করে দেখে যে না না, শেখ শাহজাহান তিনি তো আবার দিদিমণির খুব পেয়ারের লোক, তিনি এসব করলেও কি ধরে থাকা যায়? সুতরাং তার নামটাই চার্জশিট থেকে বাদ দিয়ে দেওয়া হয়। আর এরপরই সেই মামলাটা হাতে নিয়ে নেন স্বয়ং মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি যে কেন বিরোধীদের কাছে এত জনপ্রিয়, কেন তিনি ক্রমশ মসিয়া হয়ে উঠছেন, এই মামলা একটা তার জলজ্যান্ত উদাহরণ। তিনি এই যে নির্যাতিত পরিবারগুলি ছিল, তাদের পাশে দাঁড়ান। এবং যেদিনকে এইটা নিয়ে তিনি সিবিআই তদন্তের দাবি চেয়ে মামলা চেয়েছিলেন, তিনি নিজে মহামান্য কলকাতা হাইকোর্টে হাজির হয়েছিলেন। এবং প্রথমে এই মামলার শুনানি হয় সিঙ্গেল বেঞ্চে, মহামান্য বিচারপতি জয় সেনগুপ্ত এই মামলার শুনানি করেন এবং এখানে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। কিন্তু সাথে সাথে শেখ শাহজাহানের বাহিনী চলে যায় ডিভিশন বেঞ্চে এবং সেখানে গিয়ে আবেদন করা হয় যে না না না, সিবিআই তদন্তের এখানে কিছুতেই করা যাবে না, কেননা সিআইডি আছে, তো সিআইডি তো আমাদের পোষ্য। সুতরাং সেই জায়গা থেকে তারা চার্জশিট থেকে নাম বাদ দিয়ে দিয়েছে, এখানে আবার সিবিআই কেন ঢুকছে? সিবিআই ঢুকলে তো হাটে হাড়ি ভেঙে যাবে, এইরকম একটা যেন মনোভাব ছিল। এবং সেই নিয়ে রীতিমতো হইচই হয়। কিন্তু দাঁতে দাঁত চেপে আইনি লড়াইটা পুরোপুরি সহযোগিতা করছিলেন মাননীয় বিরোধী দলনেতা। আর আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের মহামান্য ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়ে দিল সিঙ্গেল বেঞ্চের রায়ে কোনো রকম কোনো হস্তক্ষেপ তারা করছেন না, এখানে সিবিআই তদন্ত অবশ্যই করে হবে। আর সেই জায়গা থেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে এবার যেটা আসল সত্যি, যেটাকে সুন্দর করে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, এই শাহজাহান মডেল যেগুলোকে আতঙ্কের পরিবেশ তৈরি করছিল, সেই সমস্ত কিছু খোলসা হবে। এবার এখানে কিন্তু সিবিআই তদন্ত হবে। তার ওই নাছোড় আইনি লড়াইটা না থাকলে আজকে কিন্তু এই জায়গাটা অ্যাচিভ করা সম্ভব হতো না। সুতরাং বলা যেতেই পারে বড় সড়ো একটা ধাক্কা দিলেন শুভেন্দু অধিকারী। তিনি এই লড়াইটা দিলেন, এই আইনি সহায়তাটা দিলেন, তার ফলেই কোথাও কি একটা যে জাস্টিস হতে পারে, যে শেখ শাহজাহান যাকে বাঁচানোর জন্য এত কিছু করে ফেললো সিআইডি, সেই জায়গাটা যে আর থাকবে না, সেটা স্পষ্ট প্রমাণিত হয়ে গেল। এর পাশাপাশি অন্য একটা মামলা, সেখানেও কিন্তু যথেষ্ট রকমের ধাক্কা খেতে হলো রাজ্য সরকারকে। কেন, কিভাবে? এটা সরাসরি রাজ্য সরকার বলবো না, এটা সরাসরি শাসক দলের কথা বলতে পারি, তারা ধাক্কা খেয়েছে। দেশের প্রয়োজনেই বিএলও হিসেবে কাজ করতে হবে প্রাথমিক শিক্ষকদের, স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট। দেখুন, এবারে বিএলওরা পড়ে গেছেন মহা ফাঁপড়ে। কেননা পরিষ্কারভাবে বিএলওদের হুমকি দিয়েছেন প্রকাশ্যেই এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন একজনের নামও যদি বাদ যায় না, এই বিএলওদের গিয়ে ধরবেন যার নাম বাদ যাবে, কেন আমার নাম বাদ দেওয়া হলো। অর্থাৎ এখানে মৃত ভোটার থাক, জাল ভোটার থাক, একই ভোটারের নাম একাধিক বিধানসভায় থাক, অস্তিত্বহীন ভোটার থাক, যা খুশি হয়ে যাক না কেন, এদের নাম বাদ দেওয়া যাবে না। বাদ দিলেই তো মুশকিল হবে, 26-এর তরি ডুবে যাবে। ফলে একটা রাজনৈতিক প্রেশার যে বিএলওদের উপর কাজ করবে, এটা বলাই বাহুল্য। অন্যদিকে বিহার কিন্তু দেখিয়ে দিয়েছে যে বিএলওরা যদি কর্তব্যে গাফিলতি করেন, কোনো প্রেশারের সামনে তারা যদি মাথা ঝোকান, তাহলে কিন্তু ঠাঁই হবে জেলে।
ফলে তারা পড়ে গেছেন মহা বিপদে। যদি এই নামগুলো কাটেন তাহলে তৃণমূলের রোষানলে পড়তে হবে, স্বয়ং মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন। অন্যদিকে তারা যদি সঠিকভাবে কাজটা না করেন, অর্থাৎ এই নামগুলোকে রেখে দেন, সমস্ত কিছু ইগনোর করেন, তাহলে ইলেকশন কমিশন ছেড়ে দেবে না। আর সেই জায়গা থেকে মুক্তি পেতে তারা চলে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। যদিও যুক্তিটা এটা সাজাননি, যুক্তিটা তারা সাজাচ্ছিলেন যে পড়াশোনার বড় বেশি ক্ষতি হয়ে যাবে, কেননা তাদেরকে ইতিমধ্যেই পড়াশোনা করানোর জন্য স্টাফ কম আছে, সেখানে স্কুলে অসম্ভব প্রেশার থাকে, তার উপরে বিভিন্ন রকম ওই শ্রী বিশ্রী সব প্রকল্প চলে না, সেই সব প্রকল্পগুলোর কাজগুলো সামলাতে হয়। ফলে এমনিতেই তাদের উপর প্রচন্ড প্রেশার রয়েছে। এর মাঝখানে তারা ছুটি পান সপ্তাহে মাত্র একটা দিন, সেটা হচ্ছে রবিবার। তখনও যদি এই বিএলও ডিউটি করতে হয়, তাহলে যেটা শ্রমের আইন রয়েছে সেটা লঙ্ঘিত হবে, এবং সেই জায়গা থেকে তাদের তো কোনো রকম কোনো বিশ্রামের জায়গা থাকছে না। সুতরাং তারা মুশকিলে পড়ে যাবেন, এবং সব থেকে বড় কথা, এইসব করতে গিয়ে শিক্ষার আলটিমেটলি ক্ষতি হবে। তাই তাদেরকে এখান থেকে রেহাই দেওয়া হোক। এবং এই খবরটা সামনে আসার পর আমি যেটুকুনি খবর পাচ্ছিলাম, শাসক দলের মধ্যে কিন্তু রীতিমতো উল্লাস শুরু হয়ে গিয়েছিল। কেননা প্রাথমিক শিক্ষকদের যদি অব্যাহতি দেওয়া হয়, তাহলে ওই যে কমিশনের 1.1 নিয়মটা সেখানে আর কাজ করছে না, তাহলে 1.2 নিয়মটা কাজ হবে। অর্থাৎ যদি কোনো বুথে পার্মানেন্ট সরকারি কর্মচারী পাওয়া না যায়, তাহলে কন্ট্রাকচুয়াল স্টাফ দিয়ে কিন্তু সেখানে বিএলওর কাজ করানো যেতে পারে। এটা কমিশনের নিয়ম রয়েছে। কিন্তু প্রাথমিকভাবে দেখতে হবে যারা সেখানকার পার্মানেন্ট স্টাফ আছেন, সরকারি চাকুরে আছেন, তাদেরকে ইউজটা করতে হবে। তাহলে এই যদি বিপুল এইখানে রায় এসে যায় এরকম যে ঠিক আছে, প্রাইমারি টিচারদের খুব অবস্থা খারাপ হচ্ছে, তাদেরকে আর বিএলও ডিউটি করতে হবে না, তাহলে দলে 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 প্রাইমারি টিচাররা এটার জন্য অ্যাপ্লিকেশন করতে শুরু করে দিতেন। আর সব জায়গা থেকে যদি প্রাইমারি টিচাররা সরে যান, তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে, ওই যারা টেম্পোরারি স্টাফ রয়েছেন, ক্যাজুয়াল স্টাফ রয়েছেন, তাদেরকে দিয়ে বিএলওর কাজটা করতে হবে। আর এই ক্যাজুয়াল বা টেম্পোরারি স্টাফ কারা, তারা আলটিমেটলি শাসক দলের ক্যাডার। সুতরাং তাদের ওই শাস্তি অত ভয়টাই নেই, তারা ঠিক কাজটাই করে দেবেন, এরকম একটা জায়গা ছিল। কিন্তু সমস্ত কিছু শুনানি টুনানি করে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তিনি জানিয়ে দিয়েছেন যে দেশের প্রয়োজনে বিএলও হিসেবে কাজ করতে হবে প্রাথমিক শিক্ষকদের, এবং সেইটা তাদের চাকরির একটা প্রাথমিক শর্তের মধ্যে পড়ে। তাছাড়া বিএলও হিসেবে তাদের যে কি কাজ করতে হবে, কতখানি কাজ করতে হবে, সেই পরিসীমা তো এখনো ডিফাইন করেনি নির্বাচন কমিশন। সুতরাং এখন থেকে শুধু শুধু এটা নিয়ে উতলা হওয়ার তো কোনো রকম কারণ নেই, তাদেরকে এই কাজটা করতে হবে। এই যে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়টা চলে এলো, তার ফলে পার্মানেন্ট স্টাফ দিয়েই যে করতে হবে, এখানে কোনো ক্যাজুয়াল স্টাফ দিয়ে করানো যাবে না, সেই জায়গাটা স্পষ্ট হয়ে গেল। আর যদি ক্যাজুয়াল স্টাফ দিয়ে করানো না যায়, তাহলে ওই দলীয় যারা অনুগত দাস আছে তাদেরকে তো ব্যবহার করা যাবে না। আর সেটা যদি না হয়, তাহলে এসআইআর বিহারে যেভাবে হয়েছে ঠিক সেইভাবেই হবে। আর সেইভাবে হলে হুম, যেগুলো জাল ভোট, জল ভোট রয়েছে, সেগুলো মা গঙ্গা ভাসিয়ে নিয়ে চলে যাবে। আর সেটা যদি হয়, তাহলে 2026-এ জয়ের সম্ভাবনা সেটাও এই একই পথে গমন করবে। সুতরাং এটাও মোটেই সুখের খবর নয়। যেভাবে মহামান্য কলকাতা হাইকোর্ট পুরো পরিস্থিতি বিচার করে এই রায় দিলেন, এটা কিন্তু অত্যন্ত সিগনিফিকেন্ট হতে চলেছে। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ মামলাও আজকে হয়েছে, সেটা হচ্ছে দুর্গাপুজোর অনুদানের বিরোধিতায় ফের হাইকোর্টে মামলা। আপনারা জানেন যে গতবারই মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছিলেন যে এবারে দুর্গাপুজোয় তিনি 1 লাখ টাকা করে অনুদান দেবেন। কিন্তু এই যেভাবে নিলামে দর হাঁকাহাঁকি হয়, যেভাবে বাজার থেকে ছাগল মুরগি কেনে সবাই নিলাম টিলাম করে, ঠিক সেই ভাষাতেই কত দেবো, গতবার 85 দিয়েছিলাম, 90 দেবো, 95 দেবো, আচ্ছা 1 ফিক্স করলাম, ঠিক আছে চলো 1,10,000। মানে ক্লাবগুলোকে কিনে টিনে নেওয়া হবে, তোমরা মৎস্য টৎসব করো, এবং 1,10,000 টাকা পাচ্ছ, মানে বেশ ভালো রকমেরই মৎস্য করো, একটু ইঞ্জিনে ভালো করে তোমাদের সবকিছু তেল ফেল দিয়ে একদম গরম করে ফেলো, আর তারপর ভোটের কাজে লেগে পড়ো আমাদের হয়ে। বার্তার তো সেটাই, আমার আপনার ট্যাক্সের পয়সায় ভোট কেনার একটা মেশিনারি, সেই জিনিসটা হচ্ছে। এবং গতবার যেটা 43,000 ক্লাব ছিল, সেটা এবার বেড়ে 45,000 হয়ে গেছে। খোদ মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন, মানে প্রায় 500 কোটি টাকা শুধুমাত্র এই অনুদান বাবদ চলে যাচ্ছে। এর পাশাপাশি ইলেকট্রিসিটি বিল, সেখানেও 80% অব্দি ছাড় দেওয়া হবে। আর এই যে টাকাটা ছাড় দেওয়া হবে, ইলেকট্রিসিটি কোম্পানি তারা তো আর দান খয়রাত করতে আসেনি, তারা সেই টাকাটা তুলে নেবে বাজার থেকে। কিভাবে তুলবে? যেভাবে এতদিন তুলে এসছে। সারা ভারতবর্ষ থেকে সব থেকে বেশি দাম পড়ে ইউনিটের, প্রতি ইউনিটে পশ্চিমবঙ্গে। সুতরাং তারা আবার সেখানে দামটা বাড়াবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে চুপ করে থাকবে যে লোটো লোটো, আমি তো এদিক থেকে দিয়ে সব করে দিচ্ছি। সব মিলিয়ে প্রায় 800 কোটি টাকার ঢক্কা নিনাদ ভোট কেনার একটা প্রচেষ্টা। আর সেই নিয়ে এবার কিন্তু মামলা হয়ে গেছে মহামান্য কলকাতা হাইকোর্টে। দুর্গাপুরের এক সমাজসেবী সৌরভ দত্ত, তিনি কিন্তু
এই মামলাটি করেছেন। এবার এই সৌরভ দত্ত অতীতে আরেকটি মামলা করেছিলেন এই দুর্গাপুজোর অনুদান নিয়ে, কিন্তু সেই মামলাটা ঢোপে টেকেনি। কেন? কেননা সেই সময়টা ছিল 2020 কিংবা 2021 সাল। তো তখন রাজ্য সরকারের একটা যুক্তি ছিল যে সবে কোভিড পরিস্থিতি গেছে, এই অবস্থায় বহু ছোট ছোট সংস্থা রয়েছে যারা কিন্তু আর্থিক অনুদানটা না পেলে এই পূজাটা করতে পারবে না, আর পূজা যদি করতে না পারে এই সংস্কৃতিটা উঠে যাবে, সেই জন্য তাদেরকে সাহায্য করা হচ্ছে। আবার কোনো সময় যুক্তি ছিল যে না না, আমরা তো সরাসরি পুজোটা এইভাবে দুর্গাপুজোর অনুদান হিসেবে দিচ্ছি না, এখন কোভিড পরিস্থিতি গেছে, সুতরাং ওই মাস্ক কিনতে হবে, একটা আমাদের যে কোভিড প্রোটোকল মানতে হবে সেই অনুযায়ী স্যানিটাইজার কিনতে হবে, বা অগ্নিবিধি যেগুলো রয়েছে সেগুলোকে ঠিকঠাক ভাবে মেনটেন করতে হবে, সেইটার জন্য সব আমরা সাহায্য করছি এবং সেই সাহায্যের জন্য এটা করতে হবে। ফলে সৌরভ দত্তর সেই মামলাটা খারিজ হয়ে যায় যে না, ঠিকই আছে, রাজ্য সরকার একটা মানবিক দিক ভাবছে। কিন্তু কোভিড কবে পেরিয়ে গেছে, কোভিড এসেছিল কিনা সেটাই মানুষ ভুলে গেছে। এখন এই টাকাটা দরকার এবং সেটা লাফিয়ে লাফিয়ে 1,10,000 টাকা, যেটা 10,000 টাকায় শুরু হয়েছিল, 7 বছরের মধ্যে 1100% বৃদ্ধি পেয়েছে। সেটার কি দরকার আছে? এবং তার থেকেও বড় কথা, এই যে অতীতে রাজ্য সরকার যে যে কারণে এই টাকাগুলো দিয়েছিল বলেছে, তার কোনো অডিট রিপোর্ট রাজ্য সরকারের কাছে আছে? এই রাজ্য সরকারের কাছে যেগুলো হকের পাওনা হয়, যেমন ধরুন ডিএ, সেই ডিএ দেওয়ার টাকা নেই, সেই ডিএ দিতে গেলে রাজ্য সরকারটা দেউলিয়া হয়ে যাবে, খোদ রাজ্য সরকার বলছে। বা ধরুন সরকারি চাকরি, বছরের পর বছর কোনো সরকারি নিয়োগ নেই, যেখানে যেটুকুনি হচ্ছে সেখানে দুর্নীতি, আর সেই সব দুর্নীতি বাদ দিয়ে তো কোনো সরকারি নিয়োগই নেই। ফলে ফলে এই যে রাজ্য সরকারের একটা দেউলিয়া অবস্থা রয়েছে, সেখানে মোচ্ছব করার জন্য এই টাকাটা দেওয়ার দরকার পড়েছে, যার কোনো অডিটেড রিপোর্ট পাওয়া যাচ্ছে না, কি ইন্টেনশন থেকে নিয়েছে, এই নিয়ে কিন্তু আজকে সৌরভ দত্ত আবারও মামলা করার জন্য একটা আর্জি জানান মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে, এবং মহামান্য প্রধান বিচারপতির কাছে সেই আবেদন করা হয়। সেই আবেদন গ্র্যান্ট হয়েছে, অর্থাৎ মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। হয়তো শেষ অবধি মহামান্য কলকাতা হাইকোর্ট বলবে যে ঠিক আছে দাও, রাজ্য সরকার নতুন একটা কিছু যুক্তি দেবে, কিন্তু সেখানে যে অনেক কিছু ধোঁয়াশাযুক্ত ব্যাপার রয়েছে, সেখানে যেসব ঘটনাগুলো ঘটছে সেগুলো বেশ গন্ডগোলের, এবং সেখানে রাজ্য সরকারের যে ইন্টেনশন রয়েছে সরকারি পয়সায় যেভাবে এটা করা হচ্ছে, সেটা খুব একটা সিধা পথে হচ্ছে না। এই আলোচনাগুলো ডেফিনেটলি মামলা চলার সময় উঠে আসবে, এবং যত উঠবে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের মুখোশ কিন্তু খুলবে। ফলে ফলে কলকাতা হাইকোর্টও পরিষ্কারভাবে বুঝে গেছে যে সরকারটা চলছে, যে প্রশাসনটা চলছে, তাদের ইন্টেনশনটা কি, তারা কিভাবে এই সব জিনিস নিয়ে নয়ছয় করছে, আর তাই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ক্রমশ ক্রমশ ঠক্কর খেতে হচ্ছে। কিন্তু এই ঠক্কর খেয়ে আলটিমেটলি কি হবে? আসল ঠক্করটা তো বাংলার জনগণকে দিতে হবে, বাংলার জনগণকে জাগতে হবে, এবং 2026-এ দিতে হবে। না হলে 26-এ জিতে গেলে এ যা জিনিস দেখছেন এর কয়েকশো গুণ জিনিস দেখা যাবে, এমনই কিন্তু স্পেকুলেশন বাজারে ছড়িয়ে গেছে। কি বলবেন মহামান্য কলকাতা হাইকোর্টে আজ রাজ্য সরকারকে বারবার বা চারিদিক থেকে এইভাবে ধাক্কা খেতে দেখা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।